প্রকৃতির নির্মম নিয়ম আর সময়ের আবর্তে ক্ষমতার অহংকার কিভাবে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় ১৭ বছর আগের এক অন্ধকার অধ্যায় এবং তার বর্তমান রাজনৈতিক পরিণতি যেন তারই এক জীবন্ত ইতিহাস। এক সময়ের চরম দাপুটে ও প্রতাপশালী ৬ সাবেক সেনা কর্মকর্তা ২০০৭ সালে ভেবেছিলেন অবৈধ ক্ষমতার জোরে তারা আজীবন ধরাছোঁয়ার বাইরেই থেকে যাবেন, কিন্তু প্রকৃতির নির্মম নিয়ম আর সময়ের আবর্তে আজ তা হাড়ে হাড়ে টের পাচ্ছেন তারা। দীর্ঘ ১৭ বছর পর সময়ের চাকা আজ পুরোপুরি ঘুরে গেছে। ২০০৭ সালে যে সেনা কর্মকর্তারা চোখ বেঁধে সিলিংয়ে ঝুলিয়ে অমানবিক নির্যাতন চালিয়ে তারেক রহমানকে চিরতরে পঙ্গু করে দেওয়ার ছক কষেছিল, আজ ইতিহাস তাদের কাঠগড়ায় দাঁড় করিয়েছে। দীর্ঘ লড়াই আর রাজনৈতিক পথ পরিক্রমা শেষে সেই তারেক রহমানই আজ দেশের প্রধানমন্ত্রী হিসেবে অধিষ্ঠিত। আর অন্যদিকে একসময় ক্ষমতার দম্ভ দেখানো সেই ষড়যন্ত্রী সামরিক কর্মকর্তারা আজ নিজেদের ছায়াকেও ভয় পাচ্ছেন। সমালোচক ও বিশ্লেষকদের মতে ১৭ বছরের জমতে থাকা কর্মফলের মাসুল দিতে এখন গর্ত থেকে টেনে বের করে তাদের কড়াইগন্ডায় হিসাব বুঝিয়ে দেওয়ার সময় এসেছে। ঘটনার সূত্রপাত ২০০৭ সালের ৭ই মার্চ। মাঝরাতে পুরো ঢাকা শহর তখন এক অজানা ও গুমট আতঙ্কে থমথমে। ঢাকা ক্যান্টনমেন্টের মইনুল রোডে অবস্থিত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবনে তখন কেউ ঘুণাক্ষরেও টের পায়নি কি ভয়ঙ্কর এক চক্রান্তের জাল বোনা হচ্ছে। রাতের আধারে অত্যন্ত গোপনে বিএনপির তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানকে তুলে নেয়ার একটি সুনির্দিষ্ট ও চূড়ান্ত ছক কষা হয়েছিল। এই পুরো নজিরবিহীন ঘটনার মূল মাস্টার মাইন্ড ছিলেন তৎকালীন সেনাপ্রধান জেনারেল মঈনুদ্দিন আহমেদ এবং ব্রিগেডিয়ার জেনারেল এটিএম আমিন। তাদের প্রত্যক্ষ ইশারাতেই আর্মি হেডকোয়ার্টারে বসে এই নোংরা চক্রান্তের নীলনকশা সাজানো হয়। ওপর মহলের কড়া নির্দেশ পেয়ে মেজর ইমরান একজন রানার এবং একজন ড্রাইভারকে সাথে নিয়ে মইনুল রোডের বাসভবনে হাজির হন। পুরো এলাকাটি তখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া পাহারায় বেষ্টিত ছিল, যার কারণে সাধারণ মানুষের সেখানে প্রবেশ করার কোনো উপায় ছিল না। মেজর ইমরান প্রধান ফটক দিয়ে ভেতরে ঢুকে নিজের গাড়িতে ঘাপটি মেরে বসে থাকেন টানা দীর্ঘ ৩ ঘন্টা। বাইরে থেকে বোঝার বিন্দুমাত্র উপায় ছিল না যে ভেতরে কতটা ভয়ঙ্কর পরিকল্পনা বাস্তবায়নের অপেক্ষা চলছে। অবশেষে দীর্ঘ অপেক্ষার পর তারেক রহমান বাসা থেকে বের হওয়ার সাথে সাথেই মেজর ইমরান তাকে নিজের গাড়িতে তুলে নেন, কিন্তু গাড়িটি কিছু দূর যাওয়ার পর প্রকাশ্যে আসে তাদের আসল নির্মম রূপ। মেজর ইমরানের সাথে থাকা রানার হঠাৎ একটি কালো কাপড় বের করে তারেক রহমানের পুরো মুখ ঢেকে দেয়। চারপাশে তখন ঘোর অন্ধকার এবং দমবন্ধ করা অস্বস্তিকর পরিবেশ। একটুখানি তাজা বাতাসের জন্য তারেক রহমান গাড়ির গ্লাস খুলতে অনুরোধ করলেও নিরাপত্তার ভুয়া দোহাই দিয়ে সেই সামান্য অনুরোধটুকুও প্রত্যাখ্যান করা হয়। সামান্য বাতাসের সুযোগ না দিয়ে গাড়িটি সোজা নিয়ে যাওয়া হয় ডিজিএফআই এর অত্যন্ত গোপনীয় জয়েন্ট ইন্টারোগেশন সেল বা জেআইসিতে। সাধারণ মানুষ ডিজিএফআই এর এই গোপন জেআইসি সেলের নাম শুনলেই ভয় কেঁপে উঠত, আর সেখানেই তারেক রহমানের ওপর শুরু হয় এক নির্মম ও অমানবিক অধ্যায়। সেই সময় জেআইসি সেলের দায়িত্বে ছিলেন সিটিআইবির তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা কর্নেল জেএস লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম জোয়ারদার। এখানেই উন্মোচিত হয় এক চরম চাঞ্চল্যকর পারিবারিক গাদ্দারি। বেগম খালেদা জিয়ার আপন ভাগ্নে হলেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কমান্ডার সাইফুল ইসলাম ডিউক, আর এই লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম জোয়ারদার হলেন তার আপন ভাইরা ভাই। কিন্তু সেদিনের সেই ক্ষমতার মোহে পারিবারিক ও রক্তের সম্পর্কের কোনো মূল্য তারা দেয়নি। ঘরের শত্রু বিভীষণ হয়ে আপন মানুষের সাথে চরম কুরুচিপূর্ণ আচরণ শুরু করে তারা। ক্ষমতার লোভে অন্ধ হয়ে রক্তের সম্পর্কের চরম অপমান করা হয়েছিল সেদিন। সেই গোপন সেলে তারেক রহমানকে টানা ৩ থেকে ৪ দিন আটকে রাখা হয়। শুধুমাত্র ঘন্টার পর ঘন্টা চোখ বেঁধে রাখাই নয়, বরং তার উপর চালানো হয় চরম অমানবিক শারীরিক ও মানসিক নির্যাতন। পরবর্তীতে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রউফ খান তার জবানবন্দিতে স্বীকার করেছেন যে তৎকালীন জেনারেল এটিএম আমিনের কড়া নির্দেশনাতেই এই শারীরিক নির্যাতন চালানো হয়েছিল। তারেক রহমানের ওপর চালানো নির্যাতনের সবচেয়ে মর্মান্তিক ও অমানবিক বিষয়টি ছিল তাকে হাত বাঁধা অবস্থায় সেলের সিলিংয়ের সাথে ঝুলিয়ে রাখা। তৎকালীন ওয়ারেন্ট অফিসার ফজলুল জিজ্ঞাসাবাদে অত্যন্ত বিস্ফোরক এক তথ্য ফাঁস করে জানান, ব্রিগেডিয়ার আমিন তাদেরকে কড়া গলায় নির্দেশ দিয়েছিলেন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারেক রহমান ওইভাবেই ঝুলন্ত অবস্থায় থাকবেন। দীর্ঘ সময় হাত বাঁধা অবস্থায় সিলিংয়ে ঝুলে থাকার পর এক পর্যায়ে তারেক রহমান সোজা শক্ত মেঝের উপর আছড়ে পড়েন এবং কোমরে প্রচণ্ড আঘাত পান। এই মারাত্মক আঘাতটি তার জীবনকে চরমভাবে দুর্বিষহ করে তোলে, যার চিকিৎসায় তাকে পরবর্তী সময়ে বছরের পর বছর হাসপাতালে কাটাতে হচ্ছে। মূলত একজন তরুণ উদীয়মান নেতার ওপর তাদের এই চরম ক্ষোভের পেছনে কাজ করছিল তৎকালীন সেনা সমর্থিত সরকারের তথাকথিত -2 ফর্মুলা।
এই সরকারের প্রধান টার্গেট ছিল দেশের প্রধান দুটি রাজনৈতিক দলের শীর্ষ নেত্রীকে রাজনীতি থেকে চিরতরে সরিয়ে দেয়া। আর সেই প্রক্রিয়ায় প্রথম ধাপ হিসেবেই তারেক রহমানকে শারীরিকভাবে চিরতরে অক্ষম করে দেয়া এবং মানসিকভাবে ভেঙে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছিল, যেন তিনি আর কোনোদিন রাজনীতির মাঠে দাঁড়াতে না পারেন। সেই গোপন সেলে 4 জন পদস্থ সেনা কর্মকর্তার সার্বক্ষণিক পাহারায় নিযুক্ত ছিলেন। তারা হলেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম জোয়ারদার, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রউফ খান, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল জাহিদ হোসেন মেজর মনি। তাদের প্রচণ্ড মানসিক চাপের মুখে তারেক রহমানকে ক্যামেরার সামনে কথা বলতে বাধ্য করা হয়। তার রাজনৈতিক ক্যারিয়ার চিরতরে ধ্বংস করতে আগে থেকে একটি মিথ্যা ড্রাফট ও স্ক্রিপ্ট তৈরি করে রাখা হয়েছিল। পরবর্তীতে 2008 সালের 11 সেপ্টেম্বর সুকৌশলে একটি অঙ্গীকারপত্রে জোরপূর্বক সই করিয়ে তাকে দেশ থেকে বাধ্য করা হয়। তারেক রহমানের ওপর ঘটায় নির্মম শারীরিক নির্যাতনের সত্যতা আনুষ্ঠানিকভাবে ধরা পড়ে 2008 সালের জানুয়ারি মাসে। সে সময় তারেক রহমানের নানি মারা গেলে শোকাবহ মুহূর্তে তাকে শর্ত সাপেক্ষে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল। নানি শাশুড়ির জানাজার অনুষ্ঠানে তৎকালীন সময়ের প্রভাবশালী সামরিক কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী, যিনি বর্তমানে গ্রেফতার রয়েছেন, উপস্থিত ছিলেন। জানাজার স্থানে তিনি নিজের চোখে পরম বিস্ময়ের সাথে একটি দৃশ্য লক্ষ্য করেন। তিনি দেখতে পান তারেক রহমান স্বাভাবিকভাবে হাঁটতে পারছেন না, অত্যন্ত কষ্ট করে খুঁড়িয়ে খুঁড়িয়ে পা ফেলছেন। মাত্র কয়েক মাসের ব্যবধানে একজন সুস্থ সবল তরুণ মানুষ কিভাবে এতটা শারীরিকভাবে অক্ষম হয়ে যেতে পারেন তা দেখে তিনি স্তব্ধ হয়ে যান। এরপরই মূল সত্য বের হয়ে আসে। জেনারেল মাসুদ ব্যাকুল হয়ে নিজস্ব পরিচিতির মাধ্যমে অনুসন্ধান চালিয়ে ডিজিএফআই সেলের সেই অমানবিক নির্যাতনের আসল ঘটনা জানতে পারেন। সত্যটি জানার পর তিনি অত্যন্ত ক্ষুব্ধ হন এবং সরাসরি তৎকালীন সেনাপ্রধান জেনারেল মঈনুদ্দিন আহমেদের কাছে গিয়ে এর কড়া জবাবদিহি চান। প্রাপ্ত জবানবন্দি অনুযায়ী এ বিষয়ে তৎকালীন সেনাপ্রধানের সাথে জেনারেল মাসুদের চরম উত্তপ্ত বাকবিতণ্ডা হয়েছিল। সুনির্দিষ্ট কোনো অভিযোগ ছাড়া একজন নাগরিককে রাতের আধারে তুলে নিয়ে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন করা আইনি কাঠামোর চরম লঙ্ঘন এবং আন্তর্জাতিক মানবাধিকারের চরম অপমান। তবে অতীত পার হয়ে আজ বর্তমানের হিসাব শুরু হয়েছে। 24-এর রাজনৈতিক পট পরিবর্তন ও 17 বছরের দীর্ঘ লড়াইয়ের পর আজ তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী পদে আসেন। অন্যদিকে 16 থেকে 17 বছর আগে যারা রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে চরম দম্ভ দেখিয়েছিল, সেই 6 সাবেক সেনা কর্মকর্তার ভবিষ্যৎ চরম অন্ধকার ও অনিশ্চয়তার মুখে। তদন্ত ও জবানবন্দির ভিত্তিতে ইতিমধ্যেই অনুসন্ধানী সাংবাদিকতায় 7 জন পদস্থ কর্মকর্তার নাম নিশ্চিত হয়ে গেছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে তৎকালীন সময়ে ক্ষমতার দম্ভ দেখানো সেই কর্মকর্তাদের গর্ত থেকে বের করে এনে এবার সুদে আসলে হিসাব বুঝিয়ে দেওয়া হবে। রাষ্ট্রযন্ত্রকে অস্ত্র হিসেবে ব্যবহার করে কোনো সত্যকে চিরতরে মুছে ফেলা যায় না। প্রকৃতির এই চরম সত্য আজ প্রমাণিত। 17 বছর আগে যারা তারেক রহমানকে চিরতরে পঙ্গু করে দেশছাড়া করার স্বপ্ন দেখেছিল, তাদের সেই স্বপ্ন আজ লালবাতি জ্বালিয়ে ধ্বংস হয়ে গেছে। প্রকৃতির নির্মম বিচারে অপরাধীদের আজ কপাল চাপড়ানো ছাড়া আর কোনো পথ অবশিষ্ট নেই। 17 বছর পর ক্ষমতার এই বিস্ময়কর পরিবর্তন এবং সাবেক সেনা কর্মকর্তাদের পরিণতি নিয়ে আপনার কি মতামত? অন্যায়ের বিচার কি অবশেষে সঠিক পথে এগোচ্ছে? কমেন্ট বক্সে লিখে জানান আপনার মূল্যবান ভাবনা। রাজনীতির এমন সব অজানা অধ্যায়, সত্য ঘটনা এবং গভীর বিশ্লেষণধর্মী ভিডিও নিয়মিত দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন।